হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা আবার চলে এসেছি মাধ্যমিক 2025 সালের ছাত্রছাত্রীদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমরা ভাবি আমরা সকলেই কিন্তু খুব ভালোভাবে পারি, কিন্তু আসলে কিন্তু নাম্বার পাওয়ার ক্ষেত্রে দেখি এই জায়গাটা থেকে কিন্তু খুঁটিনাটি নম্বর টিচাররা কেটেই থাকেন। তার কারণ কিছু আছে, সেই কারণগুলো আজকে জানাবো এবং মাধ্যমিক পরীক্ষার খাতায় যাতে তোমরা এই ভুলগুলো রিপিট না করো, সঠিক পদ্ধতিতে লিখে এই নাম্বারটা যাতে তোমরা সঠিকভাবে পূর্ণ নাম্বার পেতে পারো সেই চেষ্টা আজকে করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক বাংলার একটা নির্মিতি অংশ থেকে যে সবাই পারে এমন একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে সংলাপ রচনা। আজকে এই সংলাপ রচনা অংশ থেকে তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি অবলম্বন করলে পুরো যে সংলাপ রচনা সঠিকভাবে লিখতে পারবে এবং এখান থেকে যাবতীয় যে নম্বরটা রয়েছে সেটা তোমরা কিন্তু ফুল মার্কস পেতে পারবে। আমাদের কিছু ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিছু ছোটখাটো তথ্য ফলো করতে হবে, নিয়মগুলোকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা এই সংলাপ রচনা পুরোটা ঠিকঠাক ভাবে লিখতে পারবো। এই সংলাপ এবং প্রতিবেদন রচনার মধ্যে থেকে যে কোনো একটি আমাদের করতে হয় মাধ্যমিকের পরীক্ষার খাতে, আমরা সকলেই জানি। তাই যারা মনে করছে আমরা সংলাপ রচনা লিখবো তারা কিভাবে সঠিক নিয়মে লিখবে যাতে পূর্ণ নম্বর পাওয়া যায়, তাই আজকে কিন্তু দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, সংলাপ রচনা কাকে বলে সেটা আমাদের আগে একটু ভালো করে জানতে হবে। প্রথমে বলছে মনের ভাব আদান প্রদানের জন্যই আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আমরা যখন একে অপরের সঙ্গে কথা বলি আমরা কি করি, আমাদের মনের ভাব প্রকাশ করি একে অপরের কাছে, তাই তো? কোনো একটি প্রসঙ্গে বা বিভিন্ন প্রসঙ্গে আমাদের মত বিনিময়কে কেন্দ্র করে সংলাপ গড়ে ওঠে। তাই সংলাপ হলো দুজন বা তার বেশি মানুষের মধ্যে কথোপকথন। তাহলে সংলাপ কাকে বলা হচ্ছে? যখন দুই বা তার বেশি মানুষ একে অপরের সাথে কথা বলে নিজেদের মনের ভাব প্রকাশ করছে তাকে বলা হচ্ছে কথোপকথন। সংলাপের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়ালগ, যেটা আমরা ইংরেজিতেও পড়ি। ইংরেজি আমাদের যেহেতু পরীক্ষা দিতে হয় আমরা জানি ইংরেজিতে ডায়ালগস পড়তে হয়। তারপর সংলাপে মানুষের চিন্তা, যুক্তি, আদর্শ, বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটে থাকে। সাহিত্যের ক্ষেত্রে একমাত্র নাটক হলো সম্পূর্ণ সংলাপ নির্ভর। আমরা সাহিত্যের ক্ষেত্রে কোন জায়গায় সংলাপ বা একে অপরের সঙ্গে কথা বলার চিত্র দেখতে পাই? একমাত্র নাটকের ক্ষেত্রে। তোমরা সিরাজদৌল্লা নাটক পড়েছো তো, দেখেছো তো? ওখানে ওয়ার্ডস, মোসিয়েলা, সিরাজ, তারপর হচ্ছে ঘসেটি বেগম কিভাবে পাশাপাশি তাদের নাম লিখে তাদের উক্তি প্রত্যুক্তি গুলোকে পাশাপাশি বা তাদের বক্তব্যগুলোকে পাশাপাশি লেখা রয়েছে। এটাও তো এক প্রকার সংলাপ, তাই না? তাহলে নাটকের ক্ষেত্রে কিন্তু একমাত্র সংলাপের যে চিত্রায়ন সেটা দেখা যায় বা সংলাপের যে ব্যবহার সেটা দেখা যায়। তবে নাটকের সংলাপের সঙ্গে সাধারণ সংলাপ রচনার বেশ কিছু পার্থক্য আছে, সেটা একটু মাথায় রাখতে হবে। আমরা সংলাপ রচনা ক্ষেত্রে যেটা আমাদের নর্মাল সংলাপ রচনা অর্থাৎ কাল্পনিক সংলাপ যেটাকে বলা হচ্ছে এবং নাটকের সংলাপ রচনার মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে, সেটাই তোমাদের বুঝে ভালো করে লিখতে হবে। দেখো, নাটকীয় সংলাপে চরিত্রের আচরণগত নির্দেশ থাকে, কিন্তু কাল্পনিক সংলাপে বিষয় কেন্দ্রিক আলোচনায় প্রধান। আমরা নাটকের ক্ষেত্রে কি দেখি? চরিত্র, যে চরিত্রটা রয়েছে বা যে ক্যারেক্টাররা রয়েছে তাদেরকে কিন্তু ঘিরে আমাদের সংলাপগুলো আবর্তিত হচ্ছে। কিন্তু যেটা কাল্পনিক সংলাপ, যেটা আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, সেটা কিন্তু মূলত বিষয় কেন্দ্রিক। কোন একটা টপিক তোমাদের দিয়ে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষায়, সেই বিষয়কে কেন্দ্র করে কোন একটা কাল্পনিক সংলাপ তোমাদের রচনা করতে হবে। তাহলে সংলাপ বিষয়টা কি সেটা মাথায় ঢুকলো ভালো করে। আমাদের কাছে তো সবার ব্যাকরণ বই রয়েছে, প্রচুর সহায়িকা বই রয়েছে, কিন্তু সেগুলোর ওপরে যে ইনফরমেশন জেনে রাখবো বা কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সংলাপ রচনার ক্ষেত্রে, সেগুলোকে আমরা খুব একটা পড়ে তো দেখি না খুব একটা। কিন্তু আজকে সেগুলোই তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো যাতে সংলাপ রচনা লেখার ক্ষেত্রে তোমাদের আর কোনো অসুবিধা না থাকে। দেখো, সবার আগে বলবো যে জিনিসগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমি জেনে রাখো বলে একটা অংশ লিখেছি, অর্থাৎ সংলাপ রচনার ক্ষেত্রে কোন কোন বিশেষ পয়েন্টগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রথম পয়েন্টটা বলছে সংলাপ রচনার ক্ষেত্রে প্রথমে দেওয়া বিষয়টিকে পড়ে মনে মনে ভালোভাবে ভেবে নেওয়া দরকার। ধরো তোমাকে একটা বিষয় দিয়েছে যে জলাভূমি বুঝিয়ে বহুতল নির্মাণ, এরকম একটা টপিক দিয়েছে, বলেছে এই বিষয়কে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। তাহলে তোমাকে যে টপিকটা দিয়েছে সবার প্রথমে তুমি কি করবে? যে বিষয়টা দিয়েছে সেই বিষয়টার আগে প্লট নির্মাণ করে নেবে, যে কি বিষয় দিয়েছে আমি সেটাকে কিভাবে লিখবো।
দ্বিতীয় যেটা করবে, বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা তুমি নিজের মাথায় গুছিয়ে নেবে যে আমি সংলাপ রচনার মধ্যে কি কি দিতে চলেছি, কি কি লিখতে চলেছি, সেটা কিন্তু মাথার মধ্যে পরিষ্কারভাবে গুছিয়ে নিতে হবে। তারপর কথোপকথনের মাধ্যমে তা তুলে ধরা কঠিন হয়ে পড়ে। কারণ কি, যদি আমাদের মাথায় পরিষ্কার ধারণা না থাকে যে জলাভূমি বুঝিয়ে বহুতল নির্মাণ, এই বিষয়টা কি, জলাভূমি কিভাবে বোঝানো হচ্ছে, কেন বহুতল নির্মাণ করা হচ্ছে, জলাভূমি বোঝালে কি ক্ষতি হতে পারে, এই যে টপিক গুলোর বিভিন্ন তথ্য, এগুলো যদি তোমার মাথায় পরিষ্কার না থাকে তাহলে কিন্তু তুমি একটা প্রপার প্রতিবেদন লিখতে পারবে না। তাই তোমাকে সবার প্রথম কাজ কি করতে হবে, যে বিষয়টা তোমাকে দেওয়া রয়েছে সেই বিষয়টা সম্পর্কে তোমাকে মনে মনে ভেবে নিতে হবে এবং পরিষ্কার একটা ধারণা তৈরি করে নিতে হবে যে তুমি কি লিখতে চলেছো। না হলে কিন্তু সংলাপ রচনা ভালো হবে না বা আড়ষ্ট হয়ে পড়বে লেখার মাঝখানে। ক্লিয়ার হলো? 2 নম্বর পয়েন্ট কি মাথায় রাখবে, দেখো সংলাপের ভাষা হবে সহজ সরল। মাথায় রাখতে হবে বেশি গূঢ় তথ্য বা আমরা বেশি সাধু ভাষার প্রচলন কিন্তু এর মধ্যে করবো না বা লিখবো না। এর মধ্যে আমরা মৌখিক চলিত ভাষা ব্যবহার করেই কিন্তু সংলাপ রচনা করব। ঠিক আছে, যেহেতু আমাদের চলিত বাংলায় আমরা কথা বলি, চলিত বাংলায় আমরা প্রশ্ন লিখছি, তেমন ভাবে কিন্তু আমরা সংলাপ রচনার ক্ষেত্রেও চলিত বাংলায় ব্যবহার করব। কোনো প্রকার কিন্তু আমরা সাধু রীতি বা যেটা ধরো কঠিন ভাষা সেরকম জাতীয় কিছু ব্যবহার করব না। বোঝা গেল? 3 নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখবে, সংলাপ হবে চরিত্র নির্ভর। আমরা জানি সংলাপে সবসময় একটা চরিত্র থাকে। ধরো বললো 2 বন্ধুর মধ্যে কথোপকথন বিশ্লেষণ করো, তাহলে 2 জন বন্ধু তোমাকে নির্বাচন করতে হবে, তাদের নাম তোমাদের ভাবতে হবে। ধরো বললো শিক্ষিকা এবং ছাত্রের মধ্যে একটি সংলাপ রচনা করো। বোঝা গেল? তাহলে তোমাকে সবার প্রথমে চরিত্রগুলোকে ভেবে নিতে হবে, সেইটাকে মাথায় রাখতে হবে সবার প্রথমে। তাই বলছে সংলাপ হবে চরিত্র নির্ভর। তাই অর্থাৎ কল্পিত চরিত্রের বয়স, জীবিকা, সামাজিক অবস্থান প্রভৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তার সংলাপ তৈরি করতে হবে। সবসময় মাথায় রাখবে যে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মূলত 2 বন্ধুর মধ্যে সংলাপটাই দিয়ে থাকে, এটাই কমন। কিন্তু একটু যদি ঘুরিয়ে দেওয়ার মানে প্রচেষ্টা করে বোর্ড, ধরো বলে দিল শিক্ষিকা ছাত্রীর মধ্যে কথোপকথন বা একটি রিক্সাওয়ালার সাথে তোমার কথোপকথন, এগুলো ইউজুয়ালি দেয় না, কিন্তু যদি দিয়ে থাকে তাহলে কিন্তু তোমার অপোজিটে যে চরিত্রটি রয়েছে বা তুমি যাদের মধ্যে কথোপকথন করাচ্ছ তাদের বয়স, চরিত্র, সামাজিক অবস্থান, জীবিকা ইত্যাদি গুলো কিন্তু ভালোভাবে তোমাকে মাথায় রাখতে হবে। কারণ বলছি কি, ধরো তুমি যখন 2 বন্ধুর মধ্যে কথোপকথনটা আলোচনা করছো, তাদের ক্ষেত্রে একটা ভাষা প্রয়োগ অন্যরকম হবে। তুমি তাকে চেনো, তুমি তার সঙ্গে তুই বা তুমি করে কথা বলতে পারো। কিন্তু তুমি যখন কোনো শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে সংলাপে রচনা করছো, সংলাপ লিখছো, তখন কিন্তু তোমাকে তার স্ট্যাটাস বা তার সামাজিক অবস্থানটাও খেয়াল রাখতে হবে লেখার ক্ষেত্রে। আমি তো তাকে তুই বলে সম্বোধন করতে পারি না শিক্ষক বা শিক্ষিকা মহাশয়কে। তাই যখন যেটা বলা হয়েছে, যাদের মধ্যে সংলাপ রচনা করতে বলা হয়েছে তাদের কিন্তু কয়েকটা বিষয়, চরিত্র, সামাজিক অবস্থান, বয়স এবং জীবিকা, এই কয়েকটা টপিক তোমাকে কিন্তু অবশ্যই তোমার চরিত্র নির্মাণের জন্য খেয়াল রাখতে হবে। ক্লিয়ার হলো? 4র্থ পয়েন্ট কি বলছে, সংলাপ রচনার কাঠামো বা ফরম্যাট নির্ভর লিখন। যেমন আমাদের প্রতিবেদনের একটা ফরম্যাট রয়েছে, সংলাপেরও কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট বা কাঠামো রয়েছে। সেই কাঠামোটাকে কিন্তু তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। কিভাবে? এটি লেখার নির্দিষ্ট কাঠামো বা ছক আছে। এর জন্য প্রাথমিকভাবে 2 জনের নাম নির্বাচন করতে হবে। তোমাকে আমি বললাম যেহেতু এটা চরিত্র নির্ভর, তাই সবার প্রথমেই তোমাকে যখন বলে দেবে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো অমুক বিষয়কে কেন্দ্র করে, তখন সবার প্রথমে তুমি কি নির্বাচন করবে? 2 জন চরিত্রের নাম নির্বাচন করবে। বোঝা গেল? এটা ফরম্যাটের একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি বলছে, প্রাথমিকভাবে নাম নির্বাচন করে তাদের নামের পাশে কোলন চিহ্ন ব্যবহার করব। কোলন চিহ্ন ব্যবহার করে তাদের পাশে আমরা বক্তব্য লেখা শুরু করব। আমরা কয়েকটা নিয়ম জানার পর তোমাদের একটা আদর্শ সংলাপ রচনা দেখিয়ে দেবো যে কিভাবে সেখানে লেখা রয়েছে। বোঝা গেল? তাহলে 4র্থ পয়েন্টে বলছে আমরা যখন চরিত্রটাকে নির্বাচন করে নিয়েছি, চরিত্র নির্বাচনের পর আমরা তার সঠিক নামটাকে নির্বাচন করব, যে কি নাম আমি দিতে চলেছি। ধরো 2 বন্ধুর মধ্যে যদি সংলাপ রচনা করতে দেওয়া হয়, তাহলে তুমি অমল, বিমল, কমল বা স্বস্তিকা, লিপিকা ইত্যাদি যে বন্ধুর নাম, তাদের নির্বাচন করে তাদের নামের পাশে একটা কোলন চিহ্ন দিয়ে তাদের বক্তব্যগুলোকে লিখতে হবে। ক্লিয়ার হলো? এই 4টে পয়েন্ট। যদি কারো স্ক্রিনশটের প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলে যাবো আমরা পরের পয়েন্টে। দেখো 5 দাগের যে কথাটা মাথায় রাখতে হবে অবশ্যই, সেটা বলছে প্রশ্নে সংলাপ রচনার ক্ষেত্রে একটি বিষয় এবং তার পাশে কাদের মধ্যে সংলাপ রচনা করতে হবে তা বলা থাকে। আমাদের প্রশ্ন যখন করা হবে তখন কিন্তু সেখানে প্রশ্নের পাশে কাদের মধ্যে তোমাকে সংলাপ রচনা করতে বলা হবে সেটাও কিন্তু লিখে দেওয়া থাকবে। তাই জন্য সেই বিষয়ে
এবং পাত্র পাত্রিকা অবলম্বন করে সংলাপ রচনা করা বাঞ্ছনীয়। অপ্রাসঙ্গিক কোনো বিষয়ের অবতারণা করার প্রয়োজন নেই। মানে বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের আমি প্রথম টপিকটা বললাম যে জলাভূমি বুঝিয়ে বহুতল নির্মাণ, এই বিষয়কে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। তাহলে পাত্র পাত্রী নির্বাচন তোমাকে তো প্রশ্নের মধ্যে পড়েই দিচ্ছে, দুই বন্ধু, তাহলে তুমি সবার প্রথমে দুই বন্ধুর নাম নির্বাচন করবে, করে তুমি কিন্তু মাথায় রাখবে সেই বিষয়কে কেন্দ্র করেই সংলাপ রচনা করবে। তুমি অন্য কোনো বিষয়, এখানে কিন্তু খুব একটা প্রাসঙ্গিক কথা বলছে, অপ্রাসঙ্গিক কোনো বিষয়ের অবতারণা করার প্রয়োজন নেই। তোমাকে যে বিষয়কে কেন্দ্র করে সংলাপ রচনা লিখতে দেওয়া হয়েছে তুমি সেই বিষয়টাকে কেন্দ্র করেই লিখবে। জলাভূমি বোঝানোটা কতটা বিপজ্জনক এবং সেখান থেকে বহুতল নির্মাণ করাটাও যে কতটা ভয়াবহ তার কুফলটাই কিন্তু তোমাকে লিখতে হবে ওখানে। তুমি কিন্তু বাইরের কথা সেগুলো কিন্তু কোনোভাবে এখানে আনা যাবে না। অপ্রাসঙ্গিক তথ্যের অবতারণা করা কিন্তু এখানে একেবারেই বাঞ্ছনীয় নয় বা প্রয়োজন নেই। ক্লিয়ার হলো? 6 দাগের পয়েন্টে বলছে সংলাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রশ্নোত্তর কৌশল গ্রহণ করা যেতে পারে। খুব একটা ভাইটাল পয়েন্ট বলছে এখানে, আমরা সংলাপটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, দুই বন্ধুর মধ্যে কথোপকথনটাকে কিভাবে রচনা করব। প্রথমে মনে রাখতে হবে আমরা সেক্ষেত্রে প্রশ্নোত্তর রীতি গ্রহণ করতে পারি। প্রশ্নকর্তা প্রশ্ন করবে এবং উত্তরদাতা উত্তর দেবে, এইভাবে আমরা কিন্তু পুরোপুরি সংলাপটাকে রচনা করতে পারি। কিন্তু এখানেও কিছু কন্ডিশন আছে, ভালো করে বুঝো। কিন্তু মনে রাখতে হবে সমগ্র সংলাপটি শুধুমাত্র প্রশ্নোত্তর হিসেবে লিখলে হবে না, তাতে পুরো সংলাপটা কি হবে, আড়ষ্ট হবে এবং একঘেয়ে হয়ে পড়বে। কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রশ্নোত্তর না করে কুশল বার্তাও জিজ্ঞেস করতে পারি, কিছু সমাধান দেওয়ার চেষ্টা করতে পারি। ঠিক আছে, এইগুলো মাথায় রাখবে যে পুরোটা কিন্তু প্রশ্নোত্তর লিখলে হবে না, তাই সেটা লিখলে প্রশ্নোত্তরে পুরোটার জন্য কি হবে, তোমার সংলাপটা আড়ষ্ট, ভারাক্রান্ত এবং একঘেয়ে হয়ে যাবে। কিছু কিছু জায়গায় আমরা একটু ব্রেক দিয়ে অন্য কথাও বলতে পারি, তবে বেশি দীর্ঘায়িত করবো না কিন্তু। বোঝা গেল? 7 দাগের পয়েন্ট যেটা মাথায় রাখবে, দ্বিসত্তা বেছে নিতে হবে নিজের মধ্যে, কারণ সংলাপে প্রশ্নকর্তা এবং উত্তরদাতা তুমি নিজেই। দ্বিসত্তা মানে কি, যেহেতু তুমি রচনা করছো সংলাপটা এবং তুমি সেখানে হচ্ছে প্রশ্নকর্তা এবং উত্তরদাতা, তুমি যে বন্ধু দুজনের নাম নির্বাচন করেছো সেই দুজন তো আর আলাদা কেউ নয়, তুমি তো একজনের মুখ থেকে যখন তুমি প্রশ্ন করছো তোমার হাতেই কিন্তু তার উত্তরটা আরেকজনের মুখ থেকে তুমি লিখছো, তাহলে তোমার মধ্যে দ্বিসত্তা কাজ করছে। তাই মাথায় রাখতে হবে দ্বিসত্তা বজায় রাখতে হবে, যাতে প্রশ্নকর্তা এবং উত্তরদাতা যেহেতু তুমি, তাই সেক্ষেত্রে যেন উত্তরের মধ্যে একটা আড়ষ্টতা না দেখা যায়। তাই জন্য তোমাকে মাথায় রাখতে হবে আমি যেভাবে প্রশ্ন করছি উত্তরটাও যেন উত্তরদাতা সেভাবেই দিয়ে থাকে, কারণ পুরোপুরি নির্ভর করছে আমার উপর। এখানে কিন্তু কোনোভাবেই তুমি একটা প্র্যাকটিক্যাল সংলাপ লিখছো না, তুমি একটা কাল্পনিক সংলাপ লিখছো, যেখানে কিন্তু প্রশ্নকর্তা এবং উত্তরদাতা অর্থাৎ দুই বন্ধুর মধ্যে হলে যে দুই বন্ধুর কথা বলা হচ্ছে সেই দুটো বন্ধুই কিন্তু তুমি। তাই সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন তোমার করা প্রশ্ন এতটা জটিল না হয়ে যায় যে তার উত্তর খুঁজতে গিয়ে তোমার সময় চলে যাচ্ছে, সেই বন্ধু উত্তর দিতে পারছে না। বোঝা গেল? 8 দাগের পয়েন্টটা মাথায় রাখতে হবে, সংলাপ যেহেতু কথোপকথন নির্ভর, তাই বক্তব্যের মধ্যে বিভিন্ন মানবিক আবেগ যেমন বিস্ময়কর, তাই নাকি, বা সে কি রে, বলিস কি, অথবা স্বীকৃতি বা ধন্য, কি সুন্দর ইত্যাদি প্রকাশ করা যেতে পারে। তাহলে আমরা সেটাকে আরো বেশি চিত্তাকর্ষক করে তুলতে পারবো। যদি এরকম ধরনের, যেহেতু একটা প্রতিবেদন কথোপকথন নির্ভর, আমরা সাধারণভাবে কথোপকথন করার ক্ষেত্রে কিন্তু এরকম বাক্য ব্যবহার করেই থাকি, তাই সেগুলো যদি এরকম ভাবে আমরা আমাদের সংলাপের মধ্যে ইনপুট করতে পারি তাহলে সেটা কিন্তু আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে। যিনি পরীক্ষক থাকবেন তিনি কিন্তু আরো ভালোভাবে তোমার খাতাটাকে চেক করবেন। আচ্ছা, আরো কিছু সঠিক পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, যদি ওটা একটু চাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো পরেরটা, কোন একটি চরিত্র একটানা কথা বললে একঘেয়ে লাগতে পারে, সেই জন্য একটি চরিত্রের খুব বৈশিষ্ট্য খুব বেশি, এটা লিখতে হবে, একটি চরিত্রের খুব বেশি যে কথোপকথন বা ডায়লগ সেটাকে দীর্ঘায়িত করা যাবে না। ধরো একজন চরিত্র তুমি যাকে নির্বাচন করছো, যে প্রশ্নকর্তা, সে বহুবার প্রশ্ন করে যাচ্ছে, বারে বারে উত্তরকর্তার উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছে না, এভাবে করলে কিন্তু হবে না। তাই বলছে যেহেতু এটা তোমার উপরেই ডিপেন্ড করছে, তাই মাথায় রাখতে হবে যে দুটো চরিত্র যেখানে তুমি নির্মাণ করছো, প্রশ্নকর্তাই যেন শুধুমাত্র প্রশ্ন না করে যায় বা উত্তরদাতাই শুধুমাত্র উত্তর না দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু আড়ষ্টতা দেখা যেতে পারে বা একঘেয়ে হয়ে যেতে পারে লেখাটা, একটু তার মধ্যে ডিফারেন্ট ভাব আনতে হবে। 10 দাগে বলছে
প্রয়োজনে সংলাপে আমরা প্রবাদ প্রবচন, বাগধারা প্রভৃতি ব্যবহার করতে পারি, তবে তা কখনোই অকারণ বা অপ্রাসঙ্গিক প্রয়োগ যেন না হয়। মাথায় রাখতে হবে আমরা প্রবাদ ব্যবহার করতে পারি বা বাগধারা ইত্যাদি আমরা সংলাপ রচনার ক্ষেত্রে আমাদের কথোপকথনের মাধ্যমে ইউজ করতে পারি, কিন্তু সেটা যেন সঠিক জায়গায় ইউজ করি। অযথা অন্যান্য জায়গায় বসিয়ে যেন লাইনটা বা যিনি প্রশ্ন করছেন তার মধ্যে একটা অপ্রাসঙ্গিক ভাবে আমি প্রবাদ অ্যাড করে দিতে পারি না, সেগুলো যেন সপ্রাসঙ্গিক এবং যথোপযুক্ত জায়গায় ব্যবহার হয়। 11 দাগ, সংলাপ একাধিক ব্যক্তির মধ্যে নিছক উক্তি প্রত্যুক্তি কিংবা ঠোস গল্প নয়, এটি আসলে কোনো একটি বিষয়ের আলোচনা ও পর্যালোচনা। তাই বিষয় থেকে সরে গিয়ে ভাবান্তর কথোপকথন উচিত নয়, ক্ষমা করবে অবান্তর। মানে যেহেতু সংলাপ একটা দুই বন্ধু বা দুই ব্যক্তির মধ্যে একটা কথোপকথন বা বক্তব্যের আদান প্রদান, তাই শুধুমাত্র এটা কিন্তু গল্প এরকম ভাবে ভাবলে চলবে না। এটা কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট টপিক বলে দিচ্ছে। ধরো তোমাকে আমি বারে বার একটা টপিকই বলছি যে জলাভূমি বুঝিয়ে বহুতল নির্মাণ, তাহলে এটা তো তোমাকে একটা টপিক বেঁধেই দিয়েছে। তুমি কেন বাইরের টপিক এনে, বাইরের কথোপকথন গুলো এনে এটাকে তুমি আরো ভারাক্রান্ত করে তুলবে, ভার বেশি করে দেবে? তুমি মাথায় রাখবে যে এই যে টপিকটা তোমাকে দেওয়া হয়েছে সেই টপিকের অনুযায়ী তুমি কথাগুলো বলবে, যাতে বাইরের কোনো আলোচনা এর মধ্যে না হয়। তাই টপিক থেকে সরে গিয়ে অন্য অবান্তর কথা কিন্তু এর মধ্যে আনা চলবে না। বোঝা গেল? লাস্ট 3টে পয়েন্ট যেটা মাথায় রাখবে, কথার ভঙ্গির দিকে খেয়াল রাখতে হবে। মাথায় রাখতে হবে যে যার সাথে আমরা কথা বলছি বা আমার উল্টো দিকে যে বক্তব্য প্রকাশ করছে আমার সঙ্গেই সংলাপের ক্ষেত্রে, তার মানে মার্জিত ভাষা আমি তার ক্ষেত্রে প্রয়োগ করব। আমি একজন শিক্ষিকা বা শিক্ষকের সাথে যে ভাষা প্রয়োগ করি, আমি আমার বন্ধুর সাথে নিশ্চয়ই সেই ভাষা প্রয়োগ করব না, বা আমি আমার মার কাছে যে ভাষা প্রয়োগ করি সেটা নিশ্চয়ই রিক্সাওয়ালার সাথে সেই ভাষা প্রয়োগ করব না। তাহলে ভাষার দিক থেকে কিন্তু বা বলার ভঙ্গির দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয় 13 দাগে বলছে সংলাপে আনুষ্ঠানিক সম্ভাষণ বর্জন করতে হবে। যেমন ধরো প্রথমে আমরা অনেকে থাকি না, শুরু করি কিরে কেমন আছিস, অনেকদিন পর দেখা হলো, বাড়ির সবাই কেমন আছে ইত্যাদি। এই যে আনুষ্ঠানিক আলাপচারিতা, এগুলো কিন্তু সংলাপে করা যাবে না, বরং তুমি ডাইরেক্ট একেবারেই কিন্তু বিষয়ের মধ্যে প্রবেশ করবে। এই আনুষ্ঠানিকতা সম্ভাষণ বা আনুষ্ঠানিক সম্ভাষণগুলোকে কিন্তু কোনোভাবেই করা যাবে না, এটা মাথায় রাখবে। এটা কিন্তু আমরা সবাই ভুল করি যে হঠাৎ করে কারোর সাথে দেখা হচ্ছে কি জিজ্ঞেস করবো, তাই সেগুলো আনুষ্ঠানিক সম্ভাষণ কিন্তু করা যাবে না। সেখানে তুমি বলতে পারো যে এই দুপুরবেলা কোথায় যাচ্ছিস, এই তো তোর সাথে দেখা হলো রাস্তায়, শোন একটা কথা বলি, এভাবে তোমরা শুরু করতে পারো। ঠিক আছে? লাস্ট যে পয়েন্টটা মাথায় রাখবে সেটা হচ্ছে একই বক্তব্য বারবার ব্যবহার করা চলবে না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য পরিবেশন করব। এক বক্তব্য বারে বারে রিপিট করলে কিন্তু তার মধ্যে একটা সেই আড়ষ্টতা বা একঘেয়ে ভাব থেকে যায়। তাই এই যে সমস্ত পয়েন্ট গুলো বললাম, ছোট ছোট এই টপিক গুলো যদি তোমরা একটু মনে রেখে লিখতে পারো, তাহলে কিন্তু দেখবে সংলাপ রচনায় তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে। কোনো পাওয়াটা বড় কথা নয়, এখন কিন্তু সংলাপ প্রতিবেদন যে যাই লেখো না কেন অবশ্যই ফুল মার্কস পাওয়া যাচ্ছে। এই যে আমি তোমাদের টোটাল 14টা পয়েন্টস বললাম, এই পয়েন্টস গুলো যদি তোমরা একটু ভালো করে খেয়াল করে লিখতে পারো, মাথায় নিয়ে লিখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই অবধারিত তোমরা সঠিকভাবে নাম্বারটা পাবে। এটা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিতে পারো। চলে যাবো আমরা পরের অংশে। চলো, এবার তোমাদের জন্য আমি একটা খুব আদর্শ একটা সংলাপের উদাহরণ এখানে দিয়েছি। এটা কার কোন বই থেকে তোলা ছবি তোমরা আশা করি বুঝে গেছো, বইটার আমি আর নাম নিচ্ছি না, তোমরা একটু দেখে নাও। দেখো, বলছে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে দুই বন্ধুর মধ্যে সংলাপ। কিভাবে? এতক্ষণ যে আমি আলোচনা করলাম সেটাই দেখো কিভাবে এখানে ফুটে উঠেছে। প্রথমেই এই যে টপিকটা দিয়ে দিয়েছে, তার প্রথমে টপিক কাদের মধ্যে রচনা করতে বলেছে, বলেছে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করতে। আমি বারে বারে বলছি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনাই দেবে। এবার টপিকটা কি বলেছে? বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করা। এবার প্রথমে আমি বলেছিলাম তোমাকে পাত্র পাত্রী বা চরিত্র নির্বাচন করতে হবে। যেহেতু দুই বন্ধু বলেছে, তাহলে দুই বন্ধুর নাম নির্বাচন করতে হবে। এখানে দুই বন্ধুর নাম রেখেছে আকাশ এবং সোহেল। আকাশ এবং সোহেল। দেখো কিভাবে আমরা এবার প্রতিবেদন রচনা করছি। আমি প্রথমে বললাম আনুষ্ঠানিক বক্তব্য বা আনুষ্ঠানিক সম্ভাষণ বর্জন করতে হবে প্রথম ক্ষেত্রে। তাহলে দেখো আকাশ বলে যে চরিত্রটি রয়েছে সে প্রথমে কিভাবে শুরু করছে। জানিস সোহেল, ক্রমশ পৃথিবীর উষ্ণতা বাড়ছে। দেখো এখানে কিন্তু প্রথমেই কোনো প্রকার আনুষ্ঠানিক বক্তব্য আসলো না, ডাইরেক্ট আমরা বিষয়ের মধ্যে প্রবেশ করে গেলাম। গত শতাব্দীতে গড়ে পৃথিবীর তাপমাত্রা বেড়েছিল 0.74 ডিগ্রি সেলসিয়াস। এই শতাব্দীতে সেটা আরো 1.1 ডিগ্রি সেলসিয়াস থেকে 6.64 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা। সোহেল তখন উত্তর দিচ্ছে,
তাপমাত্রা বাড়া মানে জীববৈচিত্র্য কমবে, বিভিন্ন প্রজাতির প্রাণ লুপ্ত বা প্রায় বিলুপ্ত হতে থাকবে, হিমবাহ কিংবা মেরু অঞ্চলের বরফ গলবে, সর্বনাশা সেই গ্রিন হাউস গ্যাস বেড়ে যাবে। এই কোন বিপজ্জনক পথে চলেছি আমরা? তাহলে সোহেল সেভাবে তার বক্তব্যকে প্রকাশ করছে আকাশের বক্তব্যের প্রেক্ষিতে। আকাশ আবার বলছে, সেটাই তো, শিল্পায়ন, নগরায়ন, নির্বিচারে সবুজের ধ্বংস ও দূষণ বৃদ্ধিকারী প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারে বাতাসের তাপমাত্রা বেড়ে চলেছে, আর পৃথিবীর সমস্ত দেশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সোহেল বলছে, আর একমাত্র পরিত্রাণ হলো, এর একমাত্র পরিত্রাণ হলো এতকাল যা যা আমরা করে এসেছি ঠিক তার বিপরীতে হাঁটা। তার মানে কি, আমরা এতকাল যে কাজগুলো, অর্থাৎ এই যে নির্বিচারে সবুজ ধ্বংস, শিল্পায়ন, নগরায়ন, এগুলো থেকে উল্টো দিকে হাঁটা, উল্টে গাছ বসাতে হবে, নগরায়ন হবে, কিন্তু সেটা যেন প্রকৃতিকে ক্ষতি না করে। এটাই তো ইঙ্গিত করছে একটা সমস্যার কিছু কিছু প্রতিকারও কিন্তু তুমি দিতে পারো এখানে, যেহেতু তোমাকে সমস্যা দিয়েছে এখানে। তৃতীয় বলছে, আকাশ বলছে, ভালো বলছিস, এতকাল গাছ কেটেছি, এখন গাছ লাগাতে হবে, প্রতিটি হাউজিং কমপ্লেক্স, ফ্ল্যাট কিংবা বাড়িতে গাছ লাগানো বাধ্যতামূলক করতে হবে, নয়তো সরকারকে অনুমোদন আটকে দিতে হবে এই জিনিসগুলোর জন্য। সোহেল বলছে, নতুন করে সবুজ কিংবা জলাভূমি ধ্বংস করা আর যাবে না, কলকারখানাগুলিতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে কঠোর নজরদারি চালাতে হবে, গাড়ি এবং সমস্ত রকমের যানবাহন, গেরস্থালির উপকরণ যেগুলি থেকে বিষাক্ত গ্যাস বেরায় সেসবের ক্ষেত্রে বিকল্প শক্তির খোঁজ করতে হবে। আকাশ তার প্রেক্ষিতে বলছে, প্রয়োজনে বহুজাগতিক সংস্থাগুলিকে বিকল্প শক্তি ব্যবহারের উৎস দিতে হবে এবং চাই সুস্পষ্ট লক্ষ্যমাত্রা। সোহেল বলছে, সংযম আর দূষণ বিরোধী স্পষ্ট নীতিই পারে এখন পৃথিবীকে বাঁচাতে। আকাশ বলছে, নইলে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের মানুষের আর রেহাই নেই। বোঝা গেল কিভাবে একটা সমস্যার তারা দুজনেই দুই বন্ধুর মধ্যে কথোপকথনের মাধ্যমে তারা সেই সমস্যাটাকে এবং তার প্রতিকার সম্পর্ক একটু তুলে ধরলো। এটাই তো সংলাপ, যে দুজন দুজনের বক্তব্য বা কথোপকথন কিভাবে তুলে ধরছে। এখানে প্যাটার্নটা দেখেছো, আমি যেটা বললাম, কারণ নাম বা চরিত্র নির্বাচন করার পর আমরা একটা কোলন চিহ্ন ব্যবহার করব। এই কোলন চিহ্নটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের বক্তব্যকে প্রকাশ করতে পারো। ধরো এখানে একটু কালির ডিফারেন্টও তুমি করতে পারো, আমরা পরীক্ষায় জানি নীল এবং কালো কালি ব্যবহার করতে পারি আমরা। সেক্ষেত্রে তোমরা একজনের নাম নীল কালি দিয়ে একজনের নাম কালো কালি দিয়ে লিখতে পারো, তাহলে সেটা কিন্তু আরো ভালো প্রেজেন্ট করে দেখানো হবে। বোঝা গেল? এই ছিল মাধ্যমিক 2025 সালের জন্য সংলাপ রচনা কিভাবে সঠিক নিয়মে করলে তোমরা একদম যথোপযুক্ত নাম্বার পাবে তার একটা ছোট্ট আলোচনা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং এতগুলো যে পয়েন্ট বললাম ছোট ছোট, এগুলো যদি তোমরা একটু মাথায় রেখে করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে, এটা আমার বিশ্বাস। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।